13ই মে প্রকাশিত হয়েছিল 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর সিবিএসইতে সারা দেশে মাধ্যমিক পরীক্ষায় বসেছে মোট 23,71,939 জন পরীক্ষার্থী। পাশ করেছে 22,21,636 জন। পাশের হার 93.66%, যা গতবারের তুলনায় সামান্য বেশি। মেয়েদের মধ্যে পাশের হার 95% এবং ছেলেদের মধ্যে পাশের হার 92.63%। অর্থাৎ সিবিএসই মাধ্যমিকে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার 2.37% বেশি। এদিকে ত্রিপুরায় সিবিএসইতে মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 13,560 জন। পাশ করেছে 11,787 জন। মোট পাশের হার 86.92%। অর্থাৎ জাতীয় স্তর থেকে রাজ্যের পাশের হার 6.74 কম। রাজ্যের মাধ্যমিকে মেয়েদের পাশের হার 88.55% এবং ছেলেদের মধ্যে পাশের হার 85.46%। গতবারের তুলনায় ভালো ফলাফল হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলো। মাধ্যমিকে এবার পাশের হার 86%। 15টি স্কুলে পাশের হার 100%। দক্ষিণ ত্রিপুরায় পাশের হার 92%, খোয়াইয়ের পাশের হার 89% এবং ঊনকোটি ও সিপাহীজলার পাশের হার 88%। অন্যদিকে সিবিএসইতে সারা দেশে উচ্চ মাধ্যমিকে মোট 16,92,794 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 14,96,307 জন। পাশের হার 88.39%, যা গতবারের তুলনায় 0.41% বেশি। মেয়েদের মধ্যে পাশের হার 91.64% এবং ছেলেদের মধ্যে পাশের হার 85.70%। অর্থাৎ সিবিএসই উচ্চ মাধ্যমিকেও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার 5.94% বেশি। এদিকে ত্রিপুরায় সিবিএসইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 15,290 জন। পাশ করেছে 11,209 জন। মোট পাশের হার 73.31%। অর্থাৎ জাতীয় স্তর থেকে রাজ্যের পাশের হার 15.08% কম। রাজ্যের উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাশের হার 77.43% এবং ছেলেদের মধ্যে পাশের হার 69.49%। উচ্চ মাধ্যমিকেও গতবারের তুলনায় ভালো ফলাফল হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর। পাশের হার 71%। 5টি স্কুলের পাশের হার 100%। উত্তর ত্রিপুরায় পাশের হার সবচেয়ে বেশি 85%। তাই প্রশ্ন, গত বছর বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ফলাফল নিরাশ করেছিল শিক্ষা মহলকে। কেমন হলো এবারের ফলাফল? তাছাড়া কেমন হলো 2025 সালে রাজ্যের সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল? পাশাপাশি বোর্ড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগামী দিনের শিক্ষার দিশা এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার হকিকত নিয়ে একটি আলোচনা করতেই আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 2025 সালের সিবিএসইর ফলাফলের খুঁটিনাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শৈবাল রায় এবং আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ জ্যোতির্ময় রায়। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। শৈবাল বাবু, সারা দেশে মাধ্যমিকে পাশের হার 93.66% আর উচ্চ মাধ্যমিকে পাশের হার 88.39%। কি মনে করেন সিবিএসইর ফলাফল কতটা সন্তোষজনক হলো এবার, মানে সার্বিকভাবে গোটা দেশের ব্যাপার যদি আমরা একটু দেখি? নমস্কার, এবং আপনাদের মাধ্যমে যারা শুনছেন, যারা দেখছেন বা পরেও যারা দেখবেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুভেচ্ছা জানাচ্ছি সারা দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে সিবিএসই পরীক্ষাগুলিতে রেজাল্ট করেছে, ভালো পাশ করেছে তাদের সবাইকে। এবং খুব অল্প শতাংশ হলেও সাকসেসফুল হয়নি তাদেরকে বলবো একজন প্রাক্তন শিক্ষক হিসেবে যে একটা পরীক্ষাই কিন্তু মানুষের জীবনে সবকিছু ঠিক করে দেয় না। সুতরাং ভবিষ্যতে নিশ্চিতভাবেই তোমরা তোমাদের জীবনে দাঁড়াতে পারবে
এই বিশ্বাস আমরা রাখছি আজকের আলোচনার মধ্য থেকে। আপনি তথ্য দিচ্ছিলেন অনেক কিছু, সেই তথ্যগুলি আশাব্যঞ্জক সারা দেশের ক্ষেত্রে, এবং কিছু কিছু আশাব্যঞ্জক তথ্য নিশ্চিতভাবেই গতবারের তুলনায় এবারে ত্রিপুরার চিত্রটাও কিছুটা আশাব্যঞ্জক, কিন্তু তার সাথেও কিছু যন্ত্রণার জায়গাও আছে। যেমন ধরুন তৈবান্দল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেখানে 12-এ মাত্র 20% ছেলে মেয়ে সাকসেসফুল হয়েছে। আচ্ছা, ধরুন আমাদের খুব কাছাকাছি বিশালগড় অফিস টিলা যে স্কুলটা, তাতে সাকসেস রেট হচ্ছে 31.15%। কতজন পরীক্ষার্থী ছিল সেখানে? 100 অফিস টিলাতে তৈবান্দলে 70 জনের মধ্যে 14 জন পাশ করেছে, অফিস টিলায় 138 জনে 43 জন পাশ করেছে। এরপর যদি দুর্লভ নারায়ণ সোনামুড়া 37 জনের মধ্যে 12 জন পাশ করেছে, শতাংশের হিসেবে 32.43%। ঠিক একইভাবে আমি সংখ্যা তত্ত্বে যাচ্ছি না, যেমন বক্সনগর, মধুপুর, মেলাগড়, মতাই 40% বা তার নিচে। 50%-এর নিচে বেশ কয়েকটা স্কুল আছে, যেমন খাসচমনি, সোনামুড়া, চম্পকনগর, চরিলাম, বা ধরুন আম্বাসা ইংরেজি মাধ্যম যে বিদ্যালয়, সেগুলিতে 50% বা তার কম পাশ করেছে 12-এ। এগুলো সবগুলো কি বিদ্যাজ্যোতি স্কুল? সবগুলি বিদ্যাজ্যোতি স্কুল। আচ্ছা। এবং মাধ্যমিকেও এ ধরনের ক্ষেত্র আছে, যেমন আমাদের খুব কাছে শ্রীনগর গাবরদ্বীপ যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, তাতে মাধ্যমিকে 45 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 16 জন পাশ করেছে, অর্থাৎ 36% মতো। ঠিক তেমনি নর্থ ত্রিপুরায় হাফলং সরাটি ই-12 স্কুল, তাতে 40%, 50 জনে 20 জন পাশ করেছে, 40% মাত্র পাশ করেছে। আবার খুব দূরের একটা স্কুল রৈশাবাড়ি, সেখানে যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়টা আছে, সেখানে 41% পাশ করেছে। আচ্ছা। আবার যেগুলি বললেন যে 15টা স্কুল, 5টা স্কুলে সবাই পাশ করেছে, 100%। গতবারের তুলনায় মাত্র মাধ্যমিকে একটা মাত্র স্কুল বিদ্যাজ্যোতি 100% ছিল, এবার 15টা স্কুল, 20টা স্কুলে মাধ্যমিক এবং 12 মিলে 100% পাশ করছে। এটা নিশ্চয়ই অ্যাচিভমেন্ট, কিন্তু যন্ত্রণার দিকগুলিও এগুলিও আছে, নিশ্চিতভাবে আলোচনা করতে হবে এই যন্ত্রণার দিকগুলি কি। আর আরেকটা বিষয় আমরা কিন্তু আলোচনার মধ্যে আনছি না হয়তো ঠিক সেভাবে, সেটা হচ্ছে পাশের পার্সেন্টেজ আমরা দেখলাম 86 বা 71, গতবার থেকে 26 বা 21 বেশি মাধ্যমিক বা 12-এ বেড়েছে। কিন্তু এই ছেলে মেয়েদের মধ্যে 90%-এর উপরে কতজন, 80%-এর উপরে কতজন জাস্ট পাস মার্কটা পেয়ে পাস করেছে, সেই তথ্যগুলি কিন্তু বেরিয়ে আসছে না। এটা হচ্ছে একটা চিন্তার বিষয় যে এখানে কি সমস্যাটা রয়ে গেছে। আরেকটা বিষয় আমার মনে হবে যে সিবিএসই পরীক্ষাতে মাতৃভাষাকে ইগনোর করার ফলে দেখা যাবে, এখন তো বছর বাঁচাও পরীক্ষা হচ্ছে, তাতে একটা বড় সাবজেক্ট হচ্ছে বাংলা। বাংলায় বছর বাঁচাও পরীক্ষাতে, অর্থাৎ আগে আমরা সাপ্লিমেন্টারি বা কম্পার্টমেন্টাল যেটা বলতাম, অর্থাৎ অন্য সাবজেক্টে পাশ করলেও ফেল করে যাচ্ছে বাংলায়, যেটা তার লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা। এটাও কিন্তু একটা অ্যালার্মিং দিক আমার মনে হয়। এই জায়গাটাতে ভাবা দরকার শিক্ষা দপ্তর বা শিক্ষানুরাগী বা ছাত্রছাত্রী অভিভাবক সবাইকে। ওকে, বাংলাতে আপনি বলছেন বাংলাতে কেন পাস করতে পারছে না স্টুডেন্টরা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসবো, আমরা আসবো আপনার কাছে, এই বিষয়গুলোতে আলোচনা আসবে। এবং আপনি যেগুলো বললেন, যেই দিকগুলো আমাদের ভাবাচ্ছে এখনো, যেই দিকগুলো নিয়ে আমাদের অবশ্যই অনেকটাই হয়তো আরো আলোচনা করতে হবে, কেন আমাদের এই দিকগুলোকে আমরা মেরামত করতে পারছি না, আমরা কেন এই দিকগুলোকে সমস্যাগুলো সমাধান করতে পারছি না, সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনার কাছে। কিন্তু জ্যোতির্ময় বাবু রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময় বাবু, আপনার কি মনে হয় এবারে যে সার্বিক ফলাফল যেটা দেখলেন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক, বিশেষ করে সিবিএসসির, আমরা অবশ্যই ত্রিপুরা বোর্ডের রেজাল্ট নিয়ে আলোচনা করব, কিন্তু সিবিএসসির যে রেজাল্ট হয়েছে তাতে আপনার কি মনে হয়, কতটা সন্তোষজনক? দেখুন, প্রথমেই ভ্যানগার্ড কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই আলোচনা সভায় আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি যারা দেখছেন বা শুনছেন, দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
গতবারের তুলনায় এই বছর আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতির ফল যে পার্সেন্টেজ, যে ডিটেলস আপনি দিয়েছেন, আমার মনে হয় সেটা যদি কম্পেয়ার করি যথেষ্ট আশাব্যঞ্জক, এবং তারগুলো কতগুলো ইতিবাচক দিকও আছে। আচ্ছা। এবং আমি ব্যক্তিগতভাবে এটাও আশাবাদী যে আগামীতে এগুলো আরো বাড়বে, কারণ গতবারে আমাদের যে অ্যাচিভমেন্ট ছিল বিদ্যাজ্যোতি স্কুলগুলোর এ রাজ্যের, তার নিরিখে শিক্ষা দপ্তর অনেকগুলো উদ্যোগ নিয়েছে। তার মধ্যে রয়েছে টিচারদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, প্রিন্সিপালদের ট্রেনিং, ক্লাসরুমে গিয়ে ভিজিট করা ইত্যাদি ইত্যাদি অনেক প্রোগ্রাম শিক্ষা দপ্তর নিয়েছে, এবং সেগুলোকে কার্যকর করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। এই সবগুলির মিলিত ফলে কিন্তু এবছর যে পার্সেন্টেজ বেড়েছে অনেক, তার ফলাফল এটা আশাব্যঞ্জক। আশাবাদে আগামীতে আরো হবে। যে জায়গাগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে, উনি যেটা বললেন, শৈবালদা যে কথাগুলো বললেন কয়েকটা স্কুলের কথা, নিশ্চয়ই সেগুলো ভাবার, এগুলি হয়তো বা আগামী বছর আমরা দেখতে পাবো যে আরো অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এবছরের রেজাল্টের ভিত্তিতে আগামীতে এগুলির উপর আরো বেশি স্ট্রেস দেয়া হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় এটা ভালো একটা দিক। ওকে, একটা ভালো দিক বলে আপনি মনে করছেন কি? গতবারের সঙ্গে যদি আমরা তুলনা করি, বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলের সিবিএসসির যে ফলাফল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, জ্যোতির্ময় বলছেন যে গতবারের তুলনায় এবার যে ফলাফলটা হয়েছে সেটা আশাব্যঞ্জক, সেটা আগামী দিন আরো ভালো হতে পারে। অবশ্যই আলোচনা করব আমরা যে যেভাবে চলছে সেভাবেই চললে কি ভালো হবে, নাকি আরো বেশি কিছু আমাদের ইনক্লুড করার প্রয়োজন রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। চলুন একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরবো। উত্তর পূর্ব ভারতের পাশের হারে রাজ্যের তুলনায়, আমাদের রাজ্যের তুলনায় অন্যান্য রাজ্যগুলো কিন্তু এগিয়ে আছে। এই জায়গাটা আমাদের একটু নিরাশ করছে। আমরা যদি দেখি ক্লাস 10-এ সিবিএসসিতে, তাহলে ত্রিপুরা 6th পজিশনে আছে অ্যামং দ্য 8 স্টেটস, নর্থ ইস্টার্ন স্টেটস। যদি 8টি রাজ্যতে ক্লাস 10-এর হিসাবে মাধ্যমিকে ত্রিপুরা 6 নম্বরে আছে, এবং উচ্চ মাধ্যমিকে ত্রিপুরা 8টি রাজ্যের মধ্যে 8 নম্বরে আছে। আমি একটু বলতে চাইবো এখানে, ক্লাস 10-এ নাগাল্যান্ড 1 নম্বরে আছে, মেঘালয় 2 নম্বরে, আসাম 3 নম্বরে, মিজোরাম 4 নম্বরে, মণিপুর 5 নম্বরে, ত্রিপুরা আছে 6 নম্বরে, সিকিম এবং অরুণাচল। এ হচ্ছে যদি লিস্টিংটা হয়, নাগাল্যান্ড সবচেয়ে বেশি 97.19% পাশের হার, এবং অরুণাচল সবচেয়ে কম 66.33, ত্রিপুরা 86.9। আর ক্লাস 12-এ যদি আমরা দেখি, তাহলে নাগাল্যান্ড চেয়ে উপরে 95.31% পেয়ে, মেঘালয়, তারপর আসাম, তারপর সিকিম, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং সবশেষে ত্রিপুরা 73.31। এতটা পিছিয়ে যাচ্ছি কেন আমরা, শোলবাবু? এই তথ্যটা আসলে আমার জানা ছিল না। এটা সত্যি অ্যালার্মিং, কারণ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এতটা অবস্থা কিন্তু ছিল না, কিন্তু রিসেন্টলি কিছুটা নিশ্চিতভাবেই সমস্যা হচ্ছে। এবং আপনাদের ধন্যবাদ যে আপনারা চেষ্টা করছেন আমাদের মতো বা কাউকে কাউকে এনে আলোচনা করার ক্ষেত্রে, এবং এই আলোচনাতে আমাদের কাজটাই বোধ হয় যে কোথায় সমস্যাগুলি হচ্ছে সেগুলি তুলে ধরা, এবং এই প্রত্যাশাতেই তুলে ধরা যে শিক্ষা দপ্তর বা যারা সংশ্লিষ্ট সবাই এই বিষয়গুলিতে নজর দেবেন যে কেন এটা হচ্ছে এবং এর থেকে ওভারকাম করার জায়গাগুলি কোথায়। এই জায়গাটাতে যদি না করা হয়, আমরা আলোচনাই করে গেলাম, যদি কেউ এটাতে নজরই না দিল, কেউ শুনলই না বা কেউ দেখলই না বা কেউ কোনো অ্যাকশনই নিল না, তাহলে কিন্তু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে। একদম আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনারা শিক্ষকতা করেছেন এবং আপনারা এখনো শিক্ষা ব্যবস্থার সঙ্গে আপনারা জড়িত, আপনারা দেখছেন, ওভারঅল খবর রাখছেন। তো আপনাদের অভিজ্ঞতাটা নিশ্চয়ই সেটা আগামী দিনে যারা শিক্ষা গ্রহণ করবে তাদের যেন কাজে আসে, সেটাই আমরা চাই। তো এর সাথে আরো বোধহয় কিছু কিছু তথ্য আমরা নিয়ে নেওয়া দরকার। যে রিসেন্টলি কিছু তথ্য আমরা দেখছি যে অ্যালার্মিং, যে ত্রিপুরাতে এই যে পিছিয়ে পড়ছে ওভারঅল রেজাল্টে, এর সাথে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে স্কুলের বাইরে চলে যাওয়া স্টুডেন্টের সংখ্যাও কিন্তু বাড়ছে। এটা আমাদের ড্রপ আউট বা স্কুল ছুট, এই যে বিষয়গুলি একটা সামাজিক যে ক্ষতি আমাদের রাজ্যের জন্য। যে ধরুন মাধ্যমিক স্তরে প্রায় 30% ছেলে মেয়ে যদি স্কুল ছুট হয়ে যায়, 11-12-এ যারা ভর্তি হচ্ছে তার 10% যদি স্কুল থেকে বেরিয়ে যায়,
তাহলে একটা বিশাল সংখ্যা, এই সংখ্যাটা আমরা হারাচ্ছি, এরা পড়াশোনা করছে না, এটাও কিন্তু একটা বিশাল লস। এবং একটা মজার বিষয় যে রিসেন্টলি যে তথ্যগুলি আসছে তাতে দেখা যাচ্ছে ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো যেটা বলছে যে 2021 সালে ত্রিপুরার 10.4 অর্থাৎ 10.4% মেয়েদের আর্লি ম্যারেজ হয়ে গেছে, সুতরাং তারা পড়াশোনার থেকে দূরে চলে গেছে। 15 থেকে 18 বছর বয়সী মেয়েদের মধ্যে মাত্র 10 থেকে 20% মেয়েরা স্কুলে যাচ্ছে, বাকিরা স্কুলে যাচ্ছে না, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে অন্য জায়গায়, হয় বাড়ির কাজ করছে, অন্য ভাই বোনদের দেখছে, বিশেষ করে মেয়েরা। এই যে লসগুলি, এই লসগুলিকে আমার মনে হয় যোগ করতে হবে, যে আনসাকসেস যে হচ্ছে তার সাথে এই লসগুলিকেও যুক্ত করে। এগুলো কোন ক্লাসের? এই যে তথ্যটা যে 10 to 20% মেয়েরা বাড়ির কাজে আটকে যাচ্ছে, বিদ্যালয়মুখী হচ্ছে না, এগুলো কোন শ্রেণীর? মাধ্যমিক পর্যন্ত, আপ টু মাধ্যমিক। কোন ক্লাস থেকে? এলিমেন্টারি না সিনিয়র এলিমেন্টারি? এটা এভাবেই বলা হচ্ছে যে আপ টু মাধ্যমিক পর্যন্তই স্ট্যাটিস্টিক্সটা এসছে। এখানে যেমন 15 থেকে 18 বছর বয়সে, এটা তো একটা বোঝাই যাচ্ছে যে মাধ্যমিক অনওয়ার্ড মাধ্যমিক। এখানে আমি সৌরভ একটা জিনিস তথ্য তুলে ধরতে চাইবো, আপনি এইভাবে যদি মেয়েরাই যদি, যেটা মেয়েদের ব্যাপারটা বললেন, যারা পড়াশোনা ড্রপ আউট হচ্ছে বা স্কুল ছুট হচ্ছে, আমরা যদি এবারের যে সিবিএসই তে যারা পরীক্ষা দিয়েছে ক্লাস 10 এর যে হিসেবটা যদি দেখি, তাহলে ক্লাস 10-এ এবার মানে পরীক্ষা দিয়েছে, আমি ধরলাম এপিয়ার্ড হয়েছে যারা 7140 জন ছেলে, 6420 জন মেয়ে, অনেক কম মেয়েরাই কিন্তু পরীক্ষা দিয়েছে এপিয়ার্ড। 7140 কম্পেয়ার টু বয়েজ, 7140 মানে 7140 জন ছেলে এবং 6420 জন মেয়ে, মানে মোট 13560 জন সিবিএসই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কিন্তু পাশের হারে ছেলেদের 85.46, মেয়েদের 88.55%। মেয়েরা স্কুলে যাচ্ছে কম, কিন্তু যারা যাচ্ছে তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। এবং এখানে আরেকটা কি প্রমাণ হচ্ছে, এটাতে কি প্রমাণ আরেকটা যে জেন্ডার বায়াসনেস যে এডুকেশনের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে সারা পৃথিবীতেই যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকতা কারা করবেন, সেখানে যদি শিক্ষিকারা থাকেন, তাহলে মেয়েদের নয় শুধু ছেলেদেরও শিক্ষার ব্যাপারটা, বিশেষ করে আর্লি চাইল্ডহুড থেকে বা একেবারে প্রাইমারি লেভেল যে শিক্ষাটা, মহিলারা বা শিক্ষিকারা বেশি সাকসেসফুল। সারা পৃথিবীতে গবেষণায় এটা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে যে গ্রামীণ এলাকার 50% স্কুলে, বেশিরভাগ 50%-এর মতো স্কুলে গ্রামীণ এলাকায় বিশেষত, একটু রিমোটে গেলেই সেখানে কোনো টিচার, লেডি টিচার মানে দিদিমণিই থাকছে না। ওকে, প্রত্যেক এলাকাতে পুরুষরা থাকছে, সংখ্যাটা কম। না, অনেক জায়গাতে থাকছেই না, কারণ এখন প্রায় 400-এর মতো স্কুলে সিঙ্গেল টিচার স্কুল ত্রিপুরাতে। সুতরাং এই জায়গাতে দিদিমণিদের কম্পারেটিভলি প্রপারে দিদিমণিরা বেশি চাকরি করছেন, এবং নিশ্চিতভাবেই দিদিমণিদের একটু বেটার পজিশনে পোস্টিং টোস্টিং দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশন হয়তো ভাবছেন যে ইন্টেরিয়ার ছেলেরাই যাক, কিন্তু তাতে আদৌ আসলে শিক্ষারও কোনো ক্ষতি হচ্ছে কিনা। আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আসি সৌরভ। আমরা আমাদের আলোচনার পয়েন্ট এটাই যে এবারে আমাদের রেজাল্ট আমাদের চোখের সামনে, আমরা যদি গতবারের থেকে তুলনা করি, গতবারের সঙ্গে তুলনা করি, আমরা সিবিএসই ধরলাম, তাহলে এবারে রেজাল্ট গতবারের থেকে ভালো, নো ডাউট, সেটা একটা আশাবাঞ্জক, যেটা জ্যোতিবাবু বলছিলেন। আর সিবিএসসির পাশাপাশি এবার আরো একটা পজিটিভ দিক আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখলাম যে টিবিএসসি রেজাল্ট কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়েছে। তাতে আমাদের টিবিএসসি যারা স্টুডেন্টরা, তারা যারা বিশেষ করে যারা এন্ট্রান্সের এক্সামগুলো দিচ্ছেন, তাদের জন্য সেটা খুব লাভবান হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগে আমরা ছাত্রদের পয়েন্ট থেকে দেখব যে এই যে রেজাল্টটা এবার যেটা হলো, এই যে আমরা বলছিলাম যে উত্তর পূর্ব ভারতে উচ্চ মাধ্যমিকে 8টি রাজ্যের মধ্যে আমরা একদম 8 নম্বর, মাধ্যমিকে 6ষ্ঠ এবং উচ্চ মাধ্যমিকে 8 নম্বর। উচ্চ মাধ্যমিকে মানে যেটা হচ্ছে যে গোটা ভারতবর্ষে যদি আমরা দেখি তাহলে আমরা সেকেন্ড লাস্ট, কারণ গোটা ভারতবর্ষের ক্লাস 12-এর পাশের হার ছিল 88.39, সেখানে লাদাখে সবচেয়ে কম 52.46, আর এরপরেই মানে ত্রিপুরা, মানে লাদাখের আগে ত্রিপুরা 73.31%। এখন কথা হচ্ছে যে এইগুলো তো আমরা দেখছি, আরো ভালো করার জন্য আমাদের 3টে ভাগে আমরা আলোচনাটা করবো, আপনাদের কাছ থেকে চাইবো। একটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের কি করার প্রয়োজন, আগে সেটা আমরা জেনে নিই।
ছাত্রছাত্রীদের আরো ভালো রেজাল্ট, যারা আগামী দিনে যারা পরীক্ষা দেবে বোর্ড পরীক্ষা। তারপর হচ্ছে আসুন আপনারা দপ্তর কি করার আছে বা শিক্ষক শিক্ষিকাদের কি করার আছে, এবং তারপর আমরা দেখব প্রশাসনের কি করার আছে। যদুবাবু, আপনার কি মনে হয়? দেখুন, প্রথমেই যেটা ছাত্রছাত্রীদের কি ছাত্রছাত্রীদের যদি আমি কোয়ালিটি এডুকেশনের কথা বলি, শিক্ষার গুণগত মান সম্পর্কে কথা বলতে হয়, তাহলে অনেকগুলো প্যারামিটার আছে। তার মধ্যে একটা প্যারামিটার হলো বিদ্যালয়ে নিয়মিত যেতে হবে। আচ্ছা, বিদ্যালয়ে গেলে সেখানে পঠন পাঠন হয়, সেখান থেকে সে কিছু শিখবে, তারপরে বাকিটা সে আয়ত্ত করবে বাড়িতে বা যেখানে যে জায়গায় হয় সেটা করবে। তা আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, এটা ঠিক যত আমাদের বোর্ডের নর্মস বা সিবিএসইরও অ্যাটেন্ডেন্সের যে পার্সেন্টেজ, বাস্তবে কিন্তু তা বলে না। আচ্ছা, স্কুল যাচ্ছে না বা সেই পার্সেন্টেজ কম। এটা শুধু সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা বেসরকারি বলুন, আমাদের যে প্রাইভেট স্কুলগুলো আছে সর্বত্রই কিন্তু একই অবস্থা। তো সেই জায়গায় ছাত্রছাত্রীদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রথম বিদ্যালয়ে যেতে হবে। বিদ্যালয়ে রেগুলার গেলে সেখানে তার পঠন পাঠনের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে এবং সেই অ্যাটাচমেন্টের ভিত্তিতেই তার ভিতটা গড়ে উঠবে। তো সেই কাজটা করতে হবে। পাশাপাশি সময় মতো তার যে সিবিএসই বলুন, টিবিএসই বলুন, অনেক আগে থেকে সিলেবাস, কোন ওই ইউনিটে কোন পরীক্ষা থাকবে, মডেল কোশ্চেন ব্যাংক সবকিছু দেয়া থাকে। আমি দেখেছি। তো সেইগুলো অনুসরণ করে যদি তারা লক্ষ্য করে চলে, তাহলে নিশ্চয়ই তাদের সিবিএসই সব সেন্ট্রালি হয়, যা আছে সবার জন্য সেম। ওকে, সেগুলো কিন্তু সিবিএসইর ওয়েবসাইটে সময় সময় আপলোড করা থাকে। আচ্ছা, সমস্ত গাইডলাইন, ইনস্ট্রাকশন, সিলেবাস, রিডিউস সিলেবাস, ইনক্রিজ সিলেবাস সবই থাকে। তো সেগুলো লক্ষ্য করে শিক্ষক শিক্ষিকারা তো অবশ্যই লক্ষ্য করেন, ছাত্রছাত্রীদেরও সেগুলো সচেতন ছাত্রছাত্রী হিসেবে সেগুলো লক্ষ্য করা দরকার। সেগুলো দেখে যদি তারা পঠন পাঠন করে, অবশ্যই তাদের শিক্ষার পাশাপাশি অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, যে কারণে বলেছি বিদ্যালয়মুখী হওয়াটা, বিদ্যালয়ে নিয়মিত যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ সব সার্বিক বিকাশ যদি করতে হয় ছেলে মেয়েদের মধ্যে, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি বিদ্যালয়টা কিন্তু একটা মুখ্য স্থান। এবার তাহলে আমি যে কথাগুলো আমরা, যে ন্যারেটিভগুলো আমরা শুনি, তাহলে সেই ন্যারেটিভগুলো আমি আপনার কাছে রাখছি, সেগুলো আপনি খণ্ডন করবেন। বিদ্যালয়ে রোজ গিয়ে কি হবে, বিদ্যালয়ে পড়াশোনা হয় না, স্যার তো আসে না, বা আমাদের স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, অনেক আসে না। আমি প্রাইভেট স্কুলের কথা এই মুহূর্তে বলছি না, আমি সরকারি বিদ্যালয়গুলোর কথাই বলছি। এই ধরনের ন্যারেটিভ শোনা যায়, এটা কি সত্যি না? এটা মানে দেখুন, এই যে বলছে 400 স্কুল, কিছুক্ষণ আগে যেটা সৌরভ বললেন, 400 স্কুল সিঙ্গেল টিচার স্কুল, তাহলে সেখানে ছাত্রছাত্রী সিঙ্গেল টিচার স্কুল এর মধ্যে বোধহয় একটা বৃহৎ অংশ আছে আমাদের এডিসিতে। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে 75 to 80% স্কুল হলো এডিসিতে। আচ্ছা, যেখানে রাজ্য সরকারের সরাসরি কিছু কন্ট্রোলিং নয়। রাজ্য সরকার না থেকেও একটা প্রশাসন আছে। আমরা তো মতো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সেটা যাচ্ছে না, আমরা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেশন করা যেতে পারে। মানে সেখানে কি করবে ছাত্রছাত্রীরা? মানে তাহলে তাদের কাছে তো অপশন নেই, তাহলে তারা স্কুলে যাবে, সেখানে গিয়ে কিছু হবে না? না, সেখানে গেলে হয়, কারণ কিছু কিছু স্কুল আছে যেখানে শিক্ষক শিক্ষিকারা সিঙ্গেল স্কুল হলেও যারা অ্যাক্টিভ আছে, ওনারা কিন্তু তাদেরকে সবসময় পঠন পাঠন করানোর চেষ্টা করে, না পারলেও কিন্তু খেলাধুলা, গান, নাচ, আবৃত্তি এগুলোর মধ্যে দিয়ে ওদেরকে একটা না একটা কিছু এঙ্গেজমেন্ট করে রাখে। তাতে ছাত্রছাত্রীদের যে পড়াশোনার প্রতি একটা ভীতি থাকে অনেক সময়, যখন সে বিদ্যালয়ে গেলে খেলার একটা পরিবেশ পায়, যেটা আজকাল আমরা শহরে অন্তত সেটা দেখতে পাই না, বা নাচের, গানের, আবৃত্তির, বা পুরনো যে অনেক ওই মেয়েদের খেলাগুলো আছে সেগুলো খেলে গ্রামাঞ্চলে এখনো, তাতে কিন্তু তারা প্রাণ ফিরে পায়। তো গেলে কিছুই হয় না, সেটা কিন্তু মানা একজন শিক্ষক হিসেবে অন্তত আমি মানতে পারি। মানে স্কুলে গেলে স্কুলের একটা পরিবেশ থাকে, সেখানে একজন শিক্ষক হোক আর 5 জন হোক, সেই স্কুলের পরিবেশটা পাবে, তখন সেখানে তার একটা মাইন্ডসেট অন্যরকম ভাবে তৈরি হবে, সেভাবে তখন পড়াশোনার দিকে তার ঝোঁকটা বাড়বে, এনগেজমেন্ট থাকবে উইথ অ্যাক্টিভিটি। ওকে, ফাইন, আমি আসবো আপনার কাছে আবার। এরপর শিক্ষক শিক্ষিকাদের কি করার আছে, তারপর দপ্তরে কি করার আছে। সৌরভ, আপনার কি মনে হয় যে এখানে ছাত্রছাত্রীদের কি করার আছে? বিশেষ করে আমরা বোর্ড ছাত্রছাত্রীদের কথা বলছি। ছাত্রছাত্রীদের করার বিষয়টা যেটা বলছেন জ্যোতির্ময় বাবু, যে স্কুলে আসা এটা তো একটা দরকার,
কিন্তু এর মধ্যে আপনি যে নেগেটিভগুলির কথা বলছেন সেগুলি একেবারে সব ক্ষেত্রেই একেবারে না এটা ভুল এটা বলার মতো কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গাতে এটা বাস্তবতা কিছু রয়েছে এবং আমার মনে হয় এখানে অ্যাকশনটা শুরু হওয়া উচিত। আপনি যে 3টা লেয়ারের কথা বললেন, অ্যাডমিনিস্ট্রেশন, টিচার, স্টুডেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করা দরকার। যদি অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা স্কুলে প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিতে পারে, 65% স্কুলে প্রপার, বিদ্যাজ্যোতি স্কুলগুলির কথা বলছি, যে প্রপার যে ক্লাসরুম থাকা দরকার সেটা নেই, সায়েন্স ল্যাব বা লাইব্রেরি, এই ফ্যাসিলিটিগুলি সেগুলো অনেকগুলো অভিযোগ আসে, পানীয় জল থাকে না, অনেক জায়গাতে বিদ্যুতের পাখা থাকে না, এরকম টয়লেট নেই মেয়েদের, এইগুলি আছে। এখন এই ইনফ্রাস্ট্রাকচারগুলি অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে, এটা টিচারও পারবে না, স্টুডেন্টও পারবে না। এলাকাবাসী কিছু অ্যারেঞ্জ করতে পারে আর অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, এলাকাবাসী বিভিন্ন স্টেটে করে, এটা মূলত প্রশাসনের কাজ। এবং প্রপার টিচার যদি থাকে এবং তখন যখন স্কুলে যাবে টিচার স্টুডেন্ট, তখন সে তার, এবং স্কুলে রেগুলার যাওয়া একটা প্র্যাকটিস, পড়াশোনার মধ্যে থাকা একটা প্র্যাকটিস, তার হোম টাস্ক, ক্লাস ওয়ার্ক ইত্যাদির মধ্যে থাকাটা একটা প্র্যাকটিসের মধ্যে থাকে এবং সেই প্র্যাকটিসের মধ্যে থাকাটা তার জরুরি। এবং এখন আমার মনে হচ্ছে ইদানিংকালে যে একাডেমিক অ্যাক্টিভিটির চাইতে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে। ধরুন কোনো কারণে একটা কালচারাল প্রোগ্রাম করা হবে, 15 দিন ধরে ছেলেমেয়েরা রিহার্সাল দেয়, সুতরাং এই 14 দিন, একদিন তো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু বাকি আগের 14 দিন রিহার্সালে চলে গেল। টিচারদের একটা অংশ এমনিতেই কম, যারা আছেন তারা এই রিহার্সালে ব্যস্ত, রিহার্সাল করানোতে ব্যস্ত, ম্যানেজমেন্ট কিভাবে হবে তার পরিকল্পনায় ব্যস্ত, স্টুডেন্টরা ব্যস্ত রিহার্সাল করাতে, পড়াশোনাটা কিন্তু হচ্ছে না। তাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু স্টুডেন্টের মধ্যে পড়ছে। সুতরাং প্রশাসন, শিক্ষক এবং তারপরে স্টুডেন্ট, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যেমন লাগবে, কিন্তু এটারও যেন একটা ব্যালেন্স থাকে। যেমন এনসিই বা এনসিটি, এনসিআরটি, তারা কিন্তু একটা ফরম্যাট করে দিয়েছে যে আমার কতদিন একাডেমিক অ্যাক্টিভিটি করতে হবে, ঠিক একাডেমিক অ্যাক্টিভিটিটা যেন ব্যাঘাত না ঘটে, এই জায়গাটাকে আমার ম্যান্ডেট, আমার সিলেবাসটা যেন শেষ হয়ে যায় টাইমলি। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট না, এইডস কন্ট্রোল থেকে শুরু করে সারা দেশের যত রকম ডিপার্টমেন্ট আছে, এমনকি পশুপালন দপ্তর থেকে শুরু করে সবাইকে তাদের যে প্রোগ্রামগুলি করতে হয়, ক্যাম্পেইন প্রোগ্রামগুলি করতে হয়, তার একটা বড় ফিল্ড ধরে নেয় স্কুলকে, স্কুলের ছাত্রদের নিয়ে করে দেয়। এটা কি আমার মনে হয় একটা লিমিট হওয়া উচিত। এটা পঠন পাঠন মানে ব্যাঘাত ঘটানোর জন্য অনেক কিছুই আছে। আমাদের বন্যা আছে, আমাদের ইলেকশন হলে সেই স্কুলেই সব জায়গা করে দেওয়া হয়, বন্যা হলে শরণার্থী শিবির সবকিছু বিদ্যালয়ই হয়। তো এখন এটা এখন ছুটি আছে বলে এখন এটা ধরা পড়ছে না, কিন্তু গত বছরই আমরা দেখেছিলাম দারুণ এফেক্ট হয়েছিল। আসুন, একাডেমিক ভাবে বা শিক্ষক শিক্ষিকাদের কি করার আছে বা দপ্তরকে কি করার আছে? দেখুন, যেটা সবার আগে প্রয়োজন, একটা বিদ্যালয়ের কি দরকার? প্রথম দরকার ইনফ্রাস্ট্রাকচার, আমার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বাস। সাপোর্ট কারা দেবে? অভিভাবক অভিভাবিকা, আর সঙ্গে থাকবে ওই সোসাইটির, কারণ বিদ্যালয়টা আমরা জানি যে বিদ্যালয় একটা সোসাইটির মিনিয়েচার বলা হয়, ক্ষুদ্র সংস্করণ। ওই সোসাইটির যারা সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত থাকে ওনারা, তো এই জায়গায় শিক্ষক শিক্ষিকাদের একটা বিশাল রোল রয়েছে। তো একাডেমিকের ক্ষেত্রে প্রপার ডিস্ট্রিবিউশন অফ শিক্ষক শিক্ষিকা যদি না থাকে, স্কুলে যদি না থাকে, একটু হয়তো ম্যানেজ, বিদ্যালয় প্রশাসনের যিনি শীর্ষে থাকেন, হেডমাস্টার মহোদয় বলি বা প্রিন্সিপালই বলি, ওনাকে ম্যানেজ করতে হয়। সেই জায়গায় তো এটা চলে। আর শৈবালদা যেটা বলেছেন যে কালচারালের জন্য 15 দিন চলে যায়, সেটা মুষ্টিমেয় ছেলে মেয়েদের নিয়ে করা হয়, ক্লাসগুলো কিন্তু চলে। আর কালচারালের জন্য সবাই যান না, হয়তো ফাইনাল প্রোগ্রামের একদিন আগে সবাই বা টিচাররা একটু দেখেন বা তালিম দেন, কিন্তু বাকি দিনগুলো কিন্তু মুষ্টিমেয় সিলেক্টেড কিছু স্টুডেন্টদের নিয়ে সেই রিহার্সালটা করানো হয়, তাও লিমিটেড পিরিয়ডে, সারাদিনের জন্য নয় কিন্তু। তো ওনারও অভিজ্ঞতা রয়েছে বিদ্যালয়ে, কারণ উনি দীর্ঘদিন করেই অবসরে গেছেন।
তো সেই জায়গাটা সহমত হতে পারছি না আমি যে টোটালি 15 দিন ধরে শুধু ইয়ে হয়, এটা মানে সঠিক না। এই যে ন্যারেটিভটা যে একাডেমিক যে পড়াশোনা আছে ঠিক টাইমে সিলেবাস কমপ্লিট করা যাচ্ছে না, অনেক স্কুলে এমন হচ্ছে, ঠিক টাইমে সিলেবাস কমপ্লিট করা যাচ্ছে না, কিন্তু পরীক্ষা তো যেহেতু সিবিএসসি এটা হ্যাঁ একদম ডিউ টাইমে হচ্ছে, দুটোই শিডিউল তো সেমই, এবং সেখানে সেন্ট্রালি সবকিছু হচ্ছে, এখন টিবিএসসি তো সেন্ট্রালি হচ্ছে সবকিছু, এখন সেই সিলেবাস সেই ইয়েতে পরীক্ষা হচ্ছে, তাহলে ওই ছাত্রছাত্রীরা পিছিয়ে যাচ্ছে। সেটা কত অংশে ঠিক এবং সেই জায়গাটাকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি সেই সমস্যাটা? সেই জায়গাটা দেখুন, প্রথম হলো আমার মতে ছাত্রছাত্রীদের তার লক্ষ্য স্থির করতে হবে। আমরা হয়তো শিক্ষকরা তাকে অনুপ্রেরণা দিতে পারি, অভিভাবকেরও তার লক্ষ্য, তার অ্যাচিভমেন্টটা কোথায় গিয়ে শেষ হবে, গোলটা কি, এটা ঠিক করে দিতে হবে। এবার ছাত্রছাত্রীর যদি একটা লক্ষ্য থাকে যে আমি এই টাইমের মধ্যে সিলেবাসটা শেষ করব, স্কুলে যদি শেষ নাও হয়, আমি দেখেছি আমার শিক্ষকতার জীবনে অনেক ছাত্রছাত্রী কিন্তু কমন রুমে বা শিক্ষক শিক্ষিকারা যখন অবসর থাকেন ওনাদের কাছে এসে বিষয়গুলো বুঝে যান। তো এই জায়গাটা থাকলে আমরা যারা বিদ্যালয়ে আছি, সংখ্যায় কম হই বেশি হই, শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন ওনারা কিন্তু দিতে কোথাও কার্পণ্য করেন না, ওনারা দেওয়ার জন্যই যান। তো সেই জায়গা ছাত্রছাত্রীদেরও কিছুটা লক্ষ্য থাকতে হবে। আর শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ওনারা চেষ্টাই তো করেই যাচ্ছেন। দপ্তরের যেটা দরকার, প্রশাসনেরও বলবো, সেখানে হচ্ছে দেখুন, যদি আমরা এনসিইআরটির গাইডলাইন আমরা ফলো করি রাজ্যে, তাহলে দেখা যায় আমাদের রাজ্যে কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষকের যে রেশিও থাকার কথা তার চাইতে বেশি আছে। আচ্ছা, কিন্তু বাস্তবটা কি হচ্ছে? বাস্তব হচ্ছে একটা ক্লাসে যদি প্রাইমারি আমি যাই, ন্যূনতম 5টা ক্লাস থাকে, ছাত্র সেখানে 5 জন থাকুক আর 10 জন থাকুক, ছাত্র তো আছে ক্লাস ওয়াইজ, হয়তো ছাত্র সংখ্যা কম, সেই সংখ্যা এনসিইআরটি বা এর গাইডলাইন অনুযায়ী আমার ছাত্র শিক্ষক হয়তো 1 জন থাকবে, বিদ্যালয়ে সেখানে 1 জন আছেন, কিন্তু বাস্তবে কিন্তু 1 জন দিয়ে 5টা ক্লাস একাডেমিকের ক্ষেত্রে সম্ভব নাই বলা যায়। হয়তো একটা ক্লাসে 1 দিন করাবেন বা 2 দিন করাবেন, এইভাবে করানো যায়, বা হয়তো দুটো ক্লাসকে একসঙ্গে বসে এই তোরা এটা কর এরকম ভাবে হচ্ছে, অন্য অ্যাক্টিভিটিজে দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই নর্মসের সঙ্গে এই জায়গাটা খাপ খায় না। তারপরেও আমার মনে হয় দপ্তর এবং প্রশাসনের যতটুকু সম্ভব শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের সেই অনুসারে সময় সময় ট্রেনিং, ওরিয়েন্টেশন ট্রেনিং বা রিফ্রেশার কোর্স এগুলো করানো দরকার। ওকে, এই জায়গাটাতে তাহলে গুরুত্ব সেই জায়গাটাতে। শিক্ষক স্বল্পতাটা একটা বিশাল বড় সমস্যা, এবং সেটা মানে সব দিক থেকেই বারবার দাবি উঠছে যে অনেকগুলো স্কুলে, যেটা বলছিলেন যে 400 স্কুলে সিঙ্গেল টিচার, এবং অনেক স্কুলেই শিক্ষকের একটা স্বল্পতা রয়েছে, এবং উনি বলছেন যে অ্যাডমিনিস্ট্রেশনের সেই জায়গাটা দেখা উচিত, এবং সেখানে এই জায়গাটাকে সমস্যাগুলো মিটিগেট করার জন্য শিক্ষক নিয়োগ প্রয়োজন। চলো, আপনার কি মনে হয়? আমরা সময় খুব বেশি নেই অনুষ্ঠানে, আমরা আপনাদের কাছ থেকে সাজেশন চাইবো। আমরা আমার একটাই বক্তব্য, যে ফলাফল আমরা গত বছর করেছিলাম, বিদ্যাজ্যোতি নয় শুধু, আমরা গোটা সব সিবিএসই টোটালি ধরলাম, টিবিএসসি ধরলাম, আমরা চাই এভরি ইয়ার উই শুড ডেভেলপ। আমরা আমাদের জন্য প্রত্যেকবার ডেভেলপ হয়, সেটা বিদ্যাজ্যোতি হোক, ত্রিপুরা বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আমাদের আইসিএসসি বোর্ড হোক, যে কোনো বোর্ড হোক। এখন হচ্ছে যে সেই ডেভেলপ করতে গেলে আমাদের আর কি কি প্রয়োজন, কি কি করা প্রয়োজন? জ্যোতির্ময় বাবুর সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি। প্রথমে ভেরি রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা প্রোগ্রাম ছিল, মাই স্কুল মাই প্রাইড। এটা প্রায় অনেক দিন ধরে স্কুলের প্রোগ্রাম, এখানে কিন্তু সমস্ত স্টুডেন্টদেরই ইনভলভ করতে হয়েছিল। এই ধরনের প্রোগ্রামগুলি বিষয়গুলিও আমার মনে হয় দেখা দরকার এডুকেশন ডিপার্টমেন্টেরও। এবং যেটা বলছেন যে শিক্ষক স্বল্পতা, আমাদের এখানে শিক্ষক স্বল্পতা চূড়ান্ত, এটা প্রত্যেক আলোচনায় আমরা বারবারই করে থাকি। এমনকি শিক্ষক স্বল্পতা নয় শুধু, ধরুন আমাদের মতো যারা রিটায়ারমেন্টে চলে গেছেন 2 বছর 3 বছর হয়ে গেছে, আমাদের যে পদগুলি, এই পদগুলি কিন্তু এতদিন যদি ভর্তি না করা হয় অটোমেটিক্যালি এগুলি অ্যাবলিশড হয়ে যায়। আগামী দিনে এই পদে নতুন করে টিচার নিযুক্ত করা কিন্তু খুব কঠিন গভর্নমেন্টের পক্ষে, আবার নতুন করে পদ তৈরি করা হবে। সুতরাং এই জায়গাগুলিতে গভর্নমেন্টের প্রশাসনের উদ্যোগ নিতে হবে। এবং যেটা সবচেয়ে বড় দরকার, যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যাই আছে সবাইকে সমান ভাগে, যেমন শহর অঞ্চলে, আমি শহর মানে আগরতলা বলছি না, সবকটা
শহরে যে বিভিন্ন জেলার যে শহরগুলো জেলা রয়েছে, বা সাব ডিভিশনাল যে শহরগুলি বা রয়েছে। প্রপার এরিয়া যেগুলিতে, সেখানে টিচার স্টুডেন্ট রেশিও যদি 1:20 হয়, হুম, প্রত্যন্ত এলাকায় টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে 1:50 আমাদের ত্রিপুরা রাজ্যে। একটা মারাত্মক বিষয়। আর যেটা বলছেন, একটা প্রাইমারি স্কুলে এনসিআরটি নর্ম বা নিউ এডুকেশন পলিসির নর্মে যে টিচার থাকার কথা, আসলে 1 থেকে 5 পর্যন্ত স্কুল থাকবে, 5টা ক্লাসে 5 জন টিচার লাগবে, একজন হেডমাস্টার লাগবে, এটা ম্যান্ডেটরি। 6 জন লাগবেই লোক। তাতে 5টা ক্লাসে 5 জন করে 25 জন স্টুডেন্ট থাকলেও লাগবে। কিন্তু অ্যাজ পার এনসিটি নর্ম সেখানে 25 জন স্টুডেন্ট থাকলে একজনের বেশি 2 জন টিচার পাওয়া যাবে না। তো কি করে হবে? সুতরাং এই নর্মগুলিকেও ভাবা দরকার যে এই বিষয়গুলি কি করে চলবে। প্রাইমারি স্কুলে কি বিষয় শিক্ষকের কোনো ব্যাপার রয়েছে? বিষয় শিক্ষক নেই, কিন্তু শিক্ষক তো অ্যাট লিস্ট একজন তো লাগবে। না না, প্রত্যেক 5টা ক্লাসের জন্য যদি একটা সেকশন হয় তাহলে 5টা ক্লাসের জন্য 5 জন শিক্ষক তো লাগবে। ঠিক। স্কুল পরিচালনা করার জন্য একজন হেডমাস্টার মশাই লাগবে একদম। এবং উনি প্রমোশন পেয়েছেন বা মুখ করেছেন। মজা কি জানেন, গত 10-12 বছর ধরে প্রাইমারি টিচারদের প্রমোশন হয়েছে, পোস্ট গ্রাজুয়েট টিচারদের প্রমোশন হয়েছে, হেডমাস্টার মশাইদের প্রমোশন হয়েছে, কিন্তু সবচেয়ে বড় অংশের যে জায়গাটা, যে গ্রাজুয়েট স্নাতক শিক্ষক, যারা 1 to 5 তো যারা প্রাইমারি টিচার পড়ান, 6 to 8 পড়াচ্ছেন স্নাতক শিক্ষক, 9-10 পড়াচ্ছেন স্নাতক শিক্ষকরা। তার মানে সবচেয়ে বড় অংশের শিক্ষক স্ট্রেংথ হচ্ছে গ্রাজুয়েট টিচারদের। এবং এদের প্রমোশনটা হচ্ছে না। এদের প্রমোশন না হওয়াতে কি হচ্ছে, খালি হচ্ছে হাই স্কুলের হেডমাস্টারের পদগুলি, সিনিয়র বেসিকের হেডমাস্টারের পদগুলি, বিভিন্ন ইন্সপেক্টরেটে যে ডেপুটি ইন্সপেক্টর যারা বিভিন্ন স্কুলগুলি পরিদর্শন করে স্কুলগুলি চলছে কিনা ঠিক মতো বা চলার ক্ষেত্রে সাহায্য করতে পারে, সেই জায়গার লোকগুলি খালি হয়ে যাচ্ছে। এবং এই যদি খালি হয়, প্রশাসনিক একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং শিক্ষকরা ডিমোরালাইজড হচ্ছেন। এত বছর চাকরি করলাম, আমার প্রমোশন হলো না, 4 দশক চাকরি করে একটা মাত্র প্রমোশন পেয়েছি। ডিমোরালাইজ হওয়ার জন্য এটা যথেষ্ট। অন্য ফিল্ডে থাকলে 4 দশক চাকরি করলে অনেকগুলি প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকতো, শিক্ষকতার ক্ষেত্রে এটা নেই। একটা যেমন হচ্ছে, এর সাথে সাথে একজন স্নাতক শিক্ষককে প্রমোশন দিলে স্নাতক শিক্ষকের জায়গাটা খালি হবে। ত্রিপুরা রাজ্যে যেই ছেলে মেয়েগুলি গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তারা আগামী দিনে ভাববে যে ওই তো জায়গাটা খালি হলো, আমার তো চাকরি করার একটা সুযোগ তৈরি হচ্ছে। এই যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু একটা ব্রেকডাউন হচ্ছে কোথাও। সুতরাং এই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করলেই টোটাল শিক্ষার পরিবেশটা হবে। আর বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে এসএমসি এর একটা বড় ভূমিকা আছে এবং প্রশাসনের একটা বড় ভূমিকা আছে। কারণ আমরা জানি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলির যে পরিচালন কমিটি, তার মাথায় থাকেন কিন্তু মহকুমা শাসক। এবং এই প্রক্রিয়াটা কতটুকু সঠিক আমার প্রশ্ন নিশ্চয়ই করতে ইচ্ছা করেন। একজন মহকুমা শাসক, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এত কাজ থাকে, তারপরে একটা মহকুমায় যদি 5টা ব্লকে 5টা স্কুল বিদ্যাজ্যোতি হয়, 5টা স্কুল মনিটর করার নিয়মিতভাবে, কতটুকু বাস্তব। সুতরাং এই জায়গাগুলিও আমার মনে হয় প্রশাসনিক স্তরে ভাবা দরকার যে ওভারবার্ডেন্ড একটা লোককে আমি আরো ওভারবার্ডেন করে করতে পারছে কিনা, উনি ঠিকঠাক মনিটরিং করতে পারছেন কিনা। এই জায়গায় একটু যোগ করব সুবেলদার সঙ্গে, যে আক্ষেপটা করলেন শিক্ষা দপ্তরে অ্যাডহক বেসিস 2022 এর আগস্ট থেকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন দপ্তরে প্রমোশন পলিসি চালু হওয়ার পর থেকে শিক্ষা দপ্তরে প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল ইত্যাদি প্রমোশন হয়েছে। ভেরি রিসেন্টলি হয়তো আমরা দেখবো আগামীতে জয়েন্ট ডাইরেক্টর পোস্টও প্রমোশন পোস্টিং হয়ে যাচ্ছে। না, গ্রাজুয়েট টিচারদের হয়নি, কিন্তু একটা বৃহৎ অংশ খুব আগামী কিছুদিনের মধ্যেই সেটা লিস্ট বেরিয়ে যাবে। আচ্ছা, মানে হতে চলেছে তাহলে খবর? হতে চলেছে না, প্রায় প্রসেস অনেকটা এগিয়ে গেছে আমি যতদূর জানি। ওকে, তাহলে এটা নিশ্চয়ই যারা আছেন তাদের জন্য একটা ভালো সুখবর হয়তো এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ড থেকে আপনারা একটা ভালো সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা প্রমোশন পেয়ে সিনিয়র বেসিক স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হচ্ছেন। আবার একটা অংশ আছে যারা অপশন দিয়েছিলেন, অপশন চাওয়া হয়েছিল যে ডেপুটি ইন্সপেক্টর কারা কারা হতে চান আইএসও অফিস, ইন্সপেক্টর অফ স্কুলস অফিসের, তো সেখানে ডেপুটি ইন্সপেক্টর পদেও প্রমোশন পাচ্ছেন। খুব সহসাই হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা একটা জায়গায় আমরা যেহেতু আলোচনা করছিলাম আছে যে আমাদের ফলাফলটা কেমন হলো, ফলাফলটা নিশ্চয়ই গতবারের তুলনায় ভালো হয়েছে, তবে আমাদের কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিগুলোর কথা আপনারা উল্লেখ করলেন। তবে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ফলাফল গতবারের তুলনায় মানে অনেকটা ভালো হয়েছে। মানে ইনিশিয়াল যে হার্ডেলটা ছিল,
বিদ্যাজ্যোতি নিয়ে। আমার এটা অনুষ্ঠানের শেষ আলোচনা, শেষ প্রশ্ন এটা আপনাদের কাছে। ইনিশিয়াল হার্ডেল যে একটা ছিল, অনেকেই বলছিল যে এটা একটা নতুন প্রকল্প, এই প্রকল্পর কোনো কিছু সিস্টেম না মেনে এই প্রকল্প শুরু করা হয়েছে, যেখানে ইংলিশ মিডিয়ামকে ইন্ট্রোডিউস করা হয়েছে, অনেকেই পারছে না। তো এবারে ফলাফল দেখে কি মনে হচ্ছে, ইনিশিয়াল হার্ডেলটা আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি? দেখুন, এবার একটা বছরের অভিজ্ঞতাতে আমরা বেটার করেছি, নিশ্চয়ই অভিজ্ঞতাতে বেটার করব, কিন্তু নীতিগত ক্ষেত্রে যেমন ধরুন কোন ভাষায় পরীক্ষা দেবে সে নিয়ে একটা বিতর্ক হয়েছিল, ইংরেজি না বাংলাতে দিতে পারবে, বাংলা, বিশেষ করে বাংলা মিডিয়াম স্কুল যেগুলিকে বিদ্যাজ্যোতি করা হয়েছে, এবং দীর্ঘ টাল বাহানার পরে 2024-2025 দেওয়া যাবে, 26 থেকে ইংরেজিতে দিতে হবে, এই বিষয়টা সামনে এসেছিল। এবং তার ফলে ধরুন একটা দুটো স্কুলের কথা যদি আমরা ধরি, সময় যেহেতু খুব কম, মোহনপুর 12 স্কুল, তাতে এবার 143 জনের মতো 12 পরীক্ষা দিয়েছিল। সামনে বছর 12-এ তাদের স্টুডেন্ট আছে 18 জন। তার মানে অটোমেটিক্যালি 19 জন পরীক্ষা দিতে পারবে না, 18 জনই ম্যাক্সিমাম দিতে পারবে। এই যে লসটা হয়েছে, কেন? মিডিয়াম যেহেতু ইংরেজিতে দিতে হবে কমে গেছে। এবছর আবার বলা হচ্ছে নাকি 27-এ বাংলায় পরীক্ষা দিতে পারবে। আসলে সরকারিভাবে কোনো নির্দেশ নেই, কিন্তু এই যে বলা হচ্ছে, এই যে কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো পারবো না, এটা একটা নীতিহীনতা বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রশাসনিক, এটা কিন্তু ছাত্রদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং যা যা কমিটমেন্ট ছিল যে 17-18 পাতার ডকুমেন্টে, সেই কমিটমেন্ট কিন্তু সবগুলি পূরণ করা হয়নি। 21 সালের ডিসেম্বর মাসে হলো, আজকে আমরা 25-এর জুন মাসে আমরা সেই কমিটমেন্টগুলো, সেই বিদ্যাজ্যোতি স্কুলের জন্য যে কমিটমেন্টগুলো করা হয়েছিল সেগুলো হবে কি কিন্তু চলছে, প্রক্রিয়াগুলো, হ্যাঁ সেটা চলছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, কমিটমেন্টগুলি কমপ্লিট করতে হবে। আমরা সেই বিষয়টা নিয়ে আসবো, কিন্তু যতীনবাবু আপনার কাছে জিনিসটা চাইবো, এই যে মানে 143 জন ছিল, সেখান থেকে যেহেতু ইংলিশ মিডিয়ামে 26-এ পরীক্ষা দিতে হবে, 18 জন এখন আছে যারা ইংলিশ মিডিয়ামে দিতে তৈরি। যদি এটা সঠিক তথ্য, যেটা সৌরভ যেটা বলছে, সঠিক তথ্য যদি হয়ে থাকে, তাহলে 18 জন দেবে, ইংলিশ মিডিয়ামে দেবে। এভাবে বিভিন্ন স্কুলে হয়তো আমরা যেটা আগেও শুনেছিলাম যে যারা এই স্কুল বিদ্যাজ্যোতি স্কুলগুলো ছাড়ছে, ত্রিপুরা বোর্ডের অন্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে যেখানে বাংলা মিডিয়ামে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্যাটা, 27-এ কি আবার বাংলায় পরীক্ষা দিতে পারবে কিনা, এই বিভ্রান্তিটা যদি হয়ে যায়, তাহলে তো ছাত্ররা তাহলে কিভাবে কোন স্কুলে ভর্তি হবে, এবারও যারা পাশ করেছে মাধ্যমিক তারা কোন স্কুলে ভর্তি হবে, তা নিয়ে একটা বিভ্রান্তি চলবে। দেখুন, বিদ্যাজ্যোতি স্কুলের আমরা যেটা দেখেছি, সবচাইতে বড় সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। উনি শুরুতে শুরু করেছিলেন করবুকের দিকে একটা স্কুলের নাম দিয়ে, সেখানে আমিও পর্ষদের একটা ভিজিটে গিয়েছিলাম। সেই বাচ্চাগুলোর ল্যাঙ্গুয়েজের আসলে ভীষণ সমস্যা, ওরা তো ঠিক করে বাংলা কথাই বুঝে না। আচ্ছা, একটা অংশ আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজির উপর বেশি করে জোর দিতে হবে। এবং ইংলিশ ব্যাকগ্রাউন্ড যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন, উনাদেরকে অন্তত বিদ্যাজ্যোতি স্কুলে কিছু দেয়া হয়েছে এবছর, যার ফলে আশাব্যঞ্জক ফল আমরা দেখেছি। হয়তো বা আগামীতে দেয়া হবে, তবে সেই সংখ্যাটাও কিন্তু খুব বেশি না। আরেকটা তথ্য জানলে হয়তো অবাক হবেন, আমাদের দপ্তর কিন্তু এক সময় তথ্য চেয়েছিল কারা কারা ইন্টারেস্টেড ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে, সেই পার্সেন্টেজ কিন্তু অতি নগণ্য। আচ্ছা, কত? মানে আমরা শিক্ষক শিক্ষিকারা সেই অপশনই দেইনি। ওকে, হ্যাঁ, রেডি নয় তাহলে। হ্যাঁ, এই জায়গাটা আগে যদি আমরা দপ্তর প্রশাসন আমরা সবাই মিলিতভাবে যদি এই জায়গাটা ঠিক করতে পারি, এবং ইংলিশ মিডিয়াম ইংলিশ ব্যাকগ্রাউন্ডের যদি প্রিন্সিপাল দেয়া যায় সেই বিদ্যালয়ে, কারণ যিনি কান্ডারি, যিনি বিদ্যালয়টাকে পরিচালনা করবেন, উনি যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হন, এবং শিক্ষক শিক্ষিকারও যদি সেই কিছুটা এবিলিটি, মিডিয়াম না হলেও এবিলিটি দক্ষতা থাকে, সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তার কিন্তু আমরা দেখতে পারি আমাদের চোখের সামনেই উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল, এটার পারফরমেন্স দেখুন গত বছর খুব ভালো ছিল। সারা রাজ্যে যখন একটা হই হই রই রই চলছিল, নিরাশায় ভুগছিল, উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু একটা আশার আলো দেখিয়েছিল। কারণ প্রিন্সিপাল যিনি আছেন উনি কিন্তু মানে ব্যাকড বাই ইংলিশ। তাহলে এই যে বলা হচ্ছে 26-এ ইংলিশে পরীক্ষা দিতে হবে, মানে ইংলিশ মিডিয়ামে দিতে হবে বিদ্যাজ্যোতি স্কুলের পরীক্ষা, 27-এ কি আবার বাংলাতে দেবে?
মানে এটা নিয়ে কি কোনো ধরনের সিদ্ধান্ত এটা নিয়ে গ্রহণ করা এখনো হয়েছে? কিন্তু কোনো সার্কুলারে আমরা দেখি না। এখনো কোনো সিদ্ধান্ত নেই। সার্কুলার দপ্তরের নিয়ে কিন্তু সার্কুলার। বিভিন্ন জন বিভিন্ন রকম এখন সেটা কথা এখন রাস্তায় যদি সেটা যদি এখন এই ধরনের অনেক সময় গুজবও রটিয়ে যায়, আমরা সেটা যতক্ষণ না সার্কুলার পাচ্ছি ততক্ষণ সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। তবে বিদ্যাজ্যোতি হোক বা ত্রিপুরার রেজাল্ট হোক, গতবারের তুলনায় ভালো হয়েছে এবং আগামী দিনে আরো ভালো হবে এবং ভালো করার জন্য যা যা করার আপনারা সাজেশন দিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা অবশ্যই করবো আরো, কেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা আমরা স্পেসিফিক ভাবে বিদ্যাজ্যোতি স্কুল হোক বা শিক্ষক স্বল্পতা হোক বা অন্য কি কি পরিকাঠামো প্রয়োজন রয়েছে তথ্যভিত্তিক আলোচনা অবশ্যই করবো, আপনাদেরকে সেদিনও চাইবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ শুভবাবু, আপনাকে নমস্কার। নমস্কার। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, গতবারের তুলনায় এবার রাজ্যের সিবিএসই স্কুলগুলোর ফলাফল অনেকটা ভালো হলেও বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় এখনো যে কিছু ঘাটতি আছে সেটা মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিক্ষক স্বল্পতা কিন্তু একটা বিরাট সমস্যা, তাই শিক্ষক নিয়োগের কথাও কিন্তু ওনারা বলছিলেন। এখন শিক্ষক স্বল্পতার পাশাপাশি পরিকাঠামোগত কিছু সমস্যাও কিন্তু রয়েই যাচ্ছে। মাঝে মধ্যে বিভিন্ন স্কুল থেকে এমন নানান অভিযোগ উঠে আসে। সেই সব সমস্যা নিরসনে কি করছে দপ্তর, সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা। আর আপনারা সব ধরনের নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।